ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব 40। বিকেল পার হয়ে সন্ধ্যা নেমে এসেছে। হোটেলের রুমের মৃদু আলোয় বিছানার উপর উল্টে শুয়ে আছে কৃষ। রুহি ফ্রেশ হয়ে এসে নিঃশব্দে কৃষের পাশে বসে তার চুলে আস্তে হাত বুলিয়ে দেয়। কৃষ চোখ তুলে তাকায় কনুইয়ের ভর দিয়ে একটু উঠে রুহির কাছে ঝুঁকে আসে। কৃষ, আমি যেমন বলেছি ঠিক তেমন করতে পারবে তো বাটারফ্লাই? রুহি ভুরু কুঁচকে বলে, মিস্টার কৃষ খান, আপনি ভুলে যাচ্ছেন আপনার বউ কিন্তু একজন লয়ার। এইসব আমার রোজগার কাজ। কৃষ হালকা হেসে আচমকা রুহিকে নিজের বুকে টেনে ফেলে। রুহি হাসতে হাসতে কৃষের ওপরে পড়ে যায়। হৃদস্পন্দন দুজনেরই মিশে যায় একসাথে। কৃষ, হ্যাঁ, আমার লেদা মার্কা লয়ার বউ। রুহি চোখ পাকিয়ে, আপনি কিন্তু আমার মজা ওড়াচ্ছেন। কৃষ তার নাকে চিমটি কেটে ফিসফিস করে, তোমাকে দেখে একটা গান করতে খুব ইচ্ছে করছে বাটারফ্লাই। রুহি তার বুকের মাঝে নাক ঘষে মিষ্টি গলায় বলে, গান শুনি। কৃষ ধীরে রুহিকে বিছানায় শুয়ে তার উপর ঝুঁকে গলার কাছে মুখ গুজে হাঙ্কি স্বরে গান ধরল। রূপ তেরা মস্তানা, প্যার মেরা দেওয়ানা, ভুল কহি হামসে না হো যায়। কৃষের কণ্ঠে গান শুনে রুহির মুখে শিশুসুলভ খিলখিল হাসি ছড়িয়ে পড়ে। হাসতে হাসতে সে হাত বাড়িয়ে লাইট বন্ধ করে দেয়। রুমটা অন্ধকারে ডুবে যায়, শুধু দুজনের নিঃশ্বাসের উষ্ণতা। অন্ধকারে কৃষ আরও কাছে আসে। রুহি ঠোঁটের ফাঁকে ঠোঁট ছুঁয়ে বলে, কৃষ, মুড আসছে বাটারফ্লাই, আর ইউ রেডি? রুহি তার গলা জড়িয়ে ধরে অল্প কাপা কণ্ঠে গেয়ে ওঠে, বাতিয়া বুঝা দো থোড়ি সি পিলা দো, আন্ধেরে মে জো হোগা। গানটা শেষ করার আগেই কৃষ তার কথা চুপ করিয়ে দেয়। রুহি ঠোঁটে নিজের ঠোঁট আলতো ছুঁয়ে নিঃশব্দে নিঃশ্বাসে সবটা প্রেমে ভরে দেয়। আবারও উত্তেজনার ঢেউ বয়ে যায় কৃষের শরীরে। কৃষের প্রতিটি শ্বাস, প্রতিটি ছোঁয়া রুহিকে আরও অস্থির করে তোলে। রুহি চোখ বন্ধ করে যেন হারিয়ে যায় কৃষের ভালোবাসার ঘোরে। কৃষ আলতো করে রুহির শরীরকে নিজের কাছে টেনে রাখে। তার ঠোঁট রুহির গাল, কপাল, চোখের পাশে একে একে সব ছুঁয়ে যায়। রুহির বুক কেঁপে ওঠে বারবার। মনে হয় যেন মুগ্ধতার ঘোরে সে একটু একটু করে গলে যাচ্ছে। ঠিক যখন দুজনার উত্তেজনা চরমে, হঠাৎ করে কৃষের ফোনটা জোরে বেজে ওঠে। কৃষ বিরক্তির চোখে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ফোনটা হাতে তোলে। সেভ নামটা স্ক্রিনে দেখা যায়, কিন্তু সে কলটা ধরেও কিছু বলে না, শুধু ওপাশের কথা শোনে। তার মুখে ধীরে ধীরে এক চওড়া বাঁকা হাসি ফুটে ওঠে। কৃষ, আসছি বলেই ফোনটা কেটে দেয়। সে রুহি চোখে তাকে ফিসফিস করে, পাখি ফাঁদে পড়তে চাইছে বাটারফ্লাই। রুহি দুষ্টু হাসি দিয়ে তার গলা জড়িয়ে ধরে, তাহলে ফাঁদটা ঠিক করে পাতার ব্যবস্থা করি। মুস্কান আর রুহিকে খান ম্যানশনে পৌঁছে দিয়ে কৃষ আয়ানকে নিয়ে ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমে সবাই বসে আছে। কৃষকে দেখেই ফুফা খুশিতে বলে উঠলেন, এই তো কৃষ এসে গেছে। আয়ান, আজ থেকে তুমি এখানেই থাকবে 2-3 দিন। অনেক কাজ আছে, সব সামলাতে হবে তোমাকে। আয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে, কাজ? কোনো অনুষ্ঠান নাকি? ফুফু হাসি চেপে উত্তর দেন, হ্যাঁ, আমাদের পুষ্প আর কৃষের বিয়ে। বাক্যটা শুনতে আয়নের পৃথিবী থমকে যায়। তার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসে। পা দুটো কাঁপতে শুরু করে, শ্বাস আটকে আসে। এতদিনের একতরফা ভালোবাসা, যেটা শুধু বুকের গভীরে লুকিয়ে রেখেছিল, সেই স্বপ্নটা কি তবে এক নিমিষে শেষ হয়ে গেল? সে কি সত্যিই পুষ্পকে কখনো পাবে না? পাশে দাঁড়ানো পুষ্প লজ্জায় মুখটা নিচু করে, গাল টকটকে লাল। শৈশব থেকে বুকে রাখা ছোট্ট স্বপ্নটা আজ সত্যি হবে ভেবে মন ভরে গেছে তার। কৃষ সোফায় বসতে বসতে ধীরে বলে, সব বুঝলাম ফুফা, কিন্তু এত তাড়াতাড়ি হঠাৎ করে বিয়ে? ফুফা হেসে জবাব দেন, তাড়াতাড়ি কোথায় তাড়াতাড়ি? পুষ্প দাদির অবস্থা ভালো না, উনি তোদের বিয়ে দেখতে চাই। ফুফু, আমি তাই বলে দিয়েছি, আর দেরি নয়, আগামী 2 দিনের মধ্যেই পুষ্প আর তোমার বিয়ে হবে। কৃষ মাথা নাড়ে, ঠিক আছে, যখন ঠিক করেই ফেলেছেন তাহলে আর সমস্যা নেই। তারপর হেসে পাশে থাকা আয়নের দিকে তাকিয়ে বলে, আয়ন সব সামলাবে তাই তো? কিন্তু আয়নের মুখে কোনো শব্দ নেই, চোখে পানি জমে উঠেছে। সে হাসতে চেষ্টা করে কিন্তু পারে না, শুধু নিঃশব্দে মাথা নাড়ে। রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা, চাঁদের নরম আলো ছাড়া কোনো সঙ্গী নেই। ছাদের এক কোণে একাই বসে আছে আয়ান, চারপাশ নিঃশব্দ, কিন্তু তার বুকের ভেতরটা যেন চিৎকার করে ছিঁড়ে যাচ্ছে। যাকে নিঃশব্দে নিঃস্বার্থে ভালোবেসেছে, সেই পুষ্প মাত্র 2 দিনের মধ্যে অন্য কারো হয়ে যাবে, এই ভাবনাটাই আয়নকে শ্বাস নিতে দিচ্ছে না। রাতটা যেন আয়নের বুকের ব্যথা শুষে নিয়ে আরও ভারী করে দিচ্ছে। চাঁদটা মাথার ওপর, কিন্তু তার আলো যেন আজ শীতল নির্মম।
পুষ্প হাসছে, অন্য কারোর সাথে বিয়ে হবে এই চিন্তাতেই তার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। হয়তো এতদিন ওকে দেখে যেভাবে চোখে প্রেম লুকিয়ে রেখেছে কেউ বুঝতে পারেনি। ভালোবাসা কখনো উচ্চস্বরে চেঁচায় না, নিঃশব্দে সবচেয়ে বেশি জ্বালায়। আয়নের হাত কাঁপছে। একটা ছেলে যে সবসময় ধীর ছিল, হাসিখুশি ছিল, আজ ভেঙে চুরমার। সামনে বিশাল খোলা আকাশ, আর সে আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে হাঁটুতে ভর করে দাঁড়ায়। গলার স্বর কেঁপে ওঠে কান্নায়। হে আল্লাহ, আমি তো বেশি কিছু চাইনি, শুধু ওকে চেয়েছি। ওই একটা মানুষকে চেয়েছি যে আমার নিঃশ্বাসে মিশে আছে। তার কণ্ঠ ফেটে যায়। এও যদি অন্য কারোর হয়ে যায় তাহলে আমি বাঁচব কী করে? আমি তো ওকে ছাড়া কল্পনাই করতে পারি না। কথা বলতে বলতে গলা আটকে আসে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মনে হয় এই কান্নার ফোঁটার মধ্যেই তার সব আশা ডুবে যাচ্ছে। দাও না আল্লাহ, দাও না ওকে। ওকে অন্য কারোর হতে দেখতে আমি পারবো না, আমি একদমই পারবো না। হঠাৎ একটা গভীর কণ্ঠস্বর নিস্তব্ধতাকে ছিঁড়ে ফেলে। ক্রিস, যদি পাস, সারা জীবন আগলে রাখতে পারবি তো ওকে? আয়ান থমকে যায়, চোখ মুছে শরীর ঘোরাতে গিয়েও দম আটকে যায়। ক্রিস ঠিক সামনে দাঁড়িয়ে, চাঁদের আলোয় তার মুখটা আধা অন্ধকারে ধীর স্থির। আয়ান দৌড়ে যায়, ক্রিসকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না থামাতে পারে না আর। আয়ান, একবার, শুধু একবার দিয়ে দে, আমি ওকে কষ্ট পেতে দেব না। ক্রিস আয়নের কাঁধে আলতো চাপ দেয়, চোখে একরাশ শান্তি, এক অদ্ভুত হাসি। ক্রিস, পুষ্প আর তোর বিয়ে পরশু। আয়ন যেন শ্বাস নিতে ভুলে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আয়ান কাঁপা স্বরে, সত্যি? সত্যি বলছিস? ক্রিস, আমি চরিত্রহীন নই, বউ বাচ্চা রেখে আবার বিয়ে করব? আয়ান স্তব্ধ। সত্যি তো, সে তো ভুলেই গেছিল ক্রিসের বিয়ে হয়ে গেছে। আয়ান, আমি তোর বিয়ের কথা। ক্রিস দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটু হাসে। তুই এখনো অনেক কিছুই জানিস না, যখন সব জানবি হয়তো প্যান্ট ভিজিয়ে দিবি ভয়ে। তারপর আঙুল তুলে বারণের ভঙ্গিতে, এখন এক কাজ কর, একটা হাগিস পরে আমার রুমে আয়, অনেক কথা আছে।